আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইরানের যুদ্ধ শেষ হবে কবে তা নিয়ে কথা শুরু হওয়ার আগেই ইরানের পর যুদ্ধটি কোথায় নিয়ে যাওয়া হবে তা নিয়ে আন্তর্জাতিকভাবে কথা শুরু হয়েছে। অনেকেই বলতে চাইছেন ইরানের পর যুদ্ধটি ঢুকবে দক্ষিণ এশিয়ায় এবং আরো ভয়ের কথা হচ্ছে বাংলাদেশও থাকবে সেই যুদ্ধের মধ্যে। কিভাবে সে বিশ্লেষণটি আজকে করব। শেষ পর্যন্ত আমার অনুমানটা সত্য হতে চলেছে। থিয়েটার ইউক্রেন, থিয়েটার ইরানের পর থিয়েটার বাংলাদেশ, তারপর ফাইনাল থিয়েটার চীন। বিশ্বজুড়ে ধসে পড়া অর্থনীতি পুনরুদ্ধারের শেষ মরণ কামড় দিচ্ছে ইঙ্গো মার্কিন অথবা ইসরায়েল মার্কিন ইইউ অক্ষ শক্তি। আশ্চর্যের বিষয় হলো যে পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে রাশিয়া, ইরান, ভারত এবং চীনকে ভেঙে ফেলে গ্লোবাল ইসরায়েল পশ্চিমা নয়া বিশ্ব ব্যবস্থা কায়েম করা, তার অন্যতম প্রধান হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে তথাকথিত ইসলামী মৌলবাদকে। সেই গ্র্যান্ড পরিকল্পনাকে নিছক ইসলামী সন্ত্রাসবাদের সংকীর্ণ চশমায় দেখছে ভারত সরকারও। তারা বুঝতে ব্যর্থ হচ্ছে যে এই আগুনের আঁচ কেবল প্রতিবেশী রাষ্ট্রের গায়ে লাগবে না, বরং খোদ ভারতের অখণ্ডতাকেও চ্যালেঞ্জ করবে। সময়ের এই ভয়ঙ্কর বাঁকে দাঁড়িয়ে আমরা যখন মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে আছি, তখন ঘরের কাছেই নিঃশব্দে যুদ্ধের দামামা বেজে উঠছে। এর সবচেয়ে বড় প্রমাণ সম্প্রতি ভারতের মাটিতে বিদেশি ভাড়াটে সেনাদের উপস্থিতি। একদিকে যখন জাঁকজমক পোশাক পরে আধুনিক অস্ত্র হাতে রোহিঙ্গা বাহিনী ইফতার করছে, ঠিক তখনই ইউক্রেনীয় এবং মার্কিন ভাড়াটে সেনাদের গ্রেপ্তারের ঘটনাটি পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। মিয়ানমারের বিদ্রোহীদের প্রশিক্ষণ ও অস্ত্র ব্যবহারের অভিযোগে নয়াদিল্লি সন্ত্রাস বিরোধী সংস্থা বা এনআইএ 7 জনকে আটক করেছে, যাদের মধ্যে 6 জন ইউক্রেনীয় এবং 1 জন মার্কিন নাগরিক। দিল্লি এবং লখনৌ থেকে ইউক্রেনীয়দেরকে এবং কলকাতা বিমানবন্দর থেকে মার্কিন নাগরিক ম্যাথিউ ভ্যান ডাইককে গ্রেপ্তার করা হয়েছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু গভীর বিশ্লেষণে বেরিয়ে আসবে যে এটা এক ভয়াবহ নীল নকশা। কে ম্যাথিউ ভ্যান ডাইক? নিজেকে নিরাপত্তা বিশ্লেষক, কখনো ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাতা বা ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে পরিচয় দিলেও তার অতীত ইতিহাস বলে অন্য কথা। লিবিয়ার গৃহযুদ্ধের সময় গাদ্দাফির পতন নিশ্চিত করতে বিদ্রোহীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা, সিরিয়া কিংবা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে তার উপস্থিতি প্রমাণ করে যে তিনি মূলত একজন ভাড়াটে স্বাধীনতাকামী বা পশ্চিমা স্বার্থ রক্ষাকারী মার্সেনারি, যিনি বাংলাদেশেও কাজ করেছেন বলে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। বাংলাদেশে জুলাই সন্ত্রাসীদের সঙ্গে তিনি কাজ করেছেন এবং বাংলাদেশে জুলাই সন্ত্রাসীদের নিয়ে তার কাজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। তিনি সানস অফ লিবার্টি ইন্টারন্যাশনাল নামক একটি সংস্থা চালান, যার কাজই হলো বিভিন্ন দেশের বিদ্রোহীদের প্রশিক্ষণ দেওয়া। কলকাতা থেকে তার গ্রেপ্তার এবং মার্কিন দূতাবাসের রহস্যজনক নীরবতা অনেক প্রশ্নের জন্ম দেয়। মার্কিন দূতাবাস কেবল এটুকুই বলছে যে তারা বিষয়টি সম্পর্কে অবগত, কিন্তু তার গোপনীয়তার স্বার্থে কোনো মন্তব্য করবে না। মিজোরাম হয়ে মায়ানমার প্রবেশ, সেখান থেকে ভারত বিরোধী এবং জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ড্রোন চালনা এবং গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া এবং ইউরোপ থেকে অবৈধভাবে ড্রোন আমদানির মতো গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ভারতের তদন্ত সংস্থা এনআইএ এর মতে এরা ভারতের বিরুদ্ধেও জঙ্গি হামলার ছক কষছিল। অর্থাৎ ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে অভিজ্ঞ ভাড়াটে সেনাদের এখন দক্ষিণ এশিয়ার ভূখণ্ডে সক্রিয় করা হচ্ছে, যা নির্দেশ করে যে যুদ্ধের ভরকেন্দ্র দ্রুত স্থানান্তরিত হচ্ছে। এখন প্রশ্ন হলো, ইরানের পর কেন এই অঞ্চলের দিকে নজর? বিশ্ব রাজনীতির দাবায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী চাল কি তবে পাকিস্তান নাকি মিয়ানমার? পাকিস্তানকে নিয়ে আলোচনা থাকলেও পারমাণবিক শক্তিধর এই রাষ্ট্রটির সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানো পশ্চিমাদের জন্য আত্মঘাতী হতে পারে। তাছাড়া ভারত এবং ইসরায়েলের কৌশলগত সখ্য পাকিস্তানকে চাপে রাখার জন্য যথেষ্ট। কিন্তু মিয়ানমারের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি লোভনীয়। এখানেই ঢুকে পড়ে চীন এবং দুর্লভ খনিজ সম্পদের রাজনীতি। মিয়ানমার কেবল একটি গৃহযুদ্ধ কবলিত দেশ নয়, বরং এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনীতির এক স্পর্শকাতর অক্ষ।
চীনের সঙ্গে বা চীনের জন্য মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াওকপিউ গভীর সমুদ্র বন্দর এবং সেখান থেকে ইউনান প্রদেশ পর্যন্ত বিস্তৃত পাইপলাইন হলো একটি লাইফলাইন। মালাক্কা প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি এবং বাণিজ্য সচল রাখার জন্য বেইজিং এর কাছে এই করিডোর খুবই গুরুত্বপূর্ণ এবং এর কোনো বিকল্প নেই। ঠিক এই জায়গাতেই আঘাত করতে চাইছে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসে পাশ হওয়া ব্রেভ বার্মা অ্যাক্ট যে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নিরীহ প্রয়াস নয়, সেটা অনেক আগেই মানুষ বলতে শুরু করেছে এবং এটা যদি কেউ ভাবে সেটা ভুল হবে। এটি মূলত মিয়ানমারের সামরিক জান্তাকে ভাতে মারার এবং চীনের কৌশলগত করিডোরকে অকেজো করার এক গভীর চক্রান্ত। এই আইনের মাধ্যমে মিয়ানমারের তেল, গ্যাস, খনিজ খাতের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পথ তৈরি করা হয়েছে, যা জান্তার আয়ের প্রধান উৎস। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আইনের মাধ্যমে জনতা বা জান্তা বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোকে কৌশলগত এবং নন লিথাল সহায়তা দেওয়ার বৈধতা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। আপনাদের মনে থাকার কথা, করিডোরের কথা, বাংলাদেশ যে করিডোর দিয়ে দিচ্ছিল মিয়ানমারকে সেই কথাটি, এবং সেই করিডোরের মাধ্যমে অস্ত্র কাকে দেওয়া হবে বাংলাদেশের মাধ্যমে সে কথা তো আমরা আগেই জেনেছি। বাংলাদেশের সেনাবাহিনী বাগড়া না দিলে এতদিন ইউনূস সরকার করিডোর দিয়ে দিত এবং এই অস্ত্র মানে মিয়ানমারে চলে যেত। এর পেছনে রয়েছে আধুনিক প্রযুক্তির প্রাণভোমরা, অর্থাৎ রেয়ার আর্থ বা দুর্লভ খনিজের নিয়ন্ত্রণ। স্মার্টফোন থেকে শুরু করে অত্যাধুনিক মিসাইল সবকিছু তৈরিতে যে 17টি বিরল ধাতুর প্রয়োজন তার 90-95% নিয়ন্ত্রণ করে চীন, আর এই কাঁচামালের প্রায় 70% চীন সংগ্রহ করে মিয়ানমার থেকে। ট্রাম্প প্রশাসনের সময় থেকেই এই খনিজ ভান্ডারের উপর নজর ছিল ওয়াশিংটনের। এখন জনতা সরকার যখন টিকে থাকার জন্য পুরোপুরি চীন এবং রাশিয়ার উপর নির্ভরশীল এবং মস্কো থেকে ড্রোন এবং অস্ত্র কিনছে, তখন যুক্তরাষ্ট্র এই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে শক্তিশালী করে সেখানে একটি দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে। মিজোরামের মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী হাজার হাজার পশ্চিমা ভাড়াটে যোদ্ধা ইতিমধ্যে এই অঞ্চল দিয়ে মিয়ানমারে প্রবেশ করেছে। ভারত সীমান্তে এই অস্থিরতা এবং মিয়ানমারের গৃহযুদ্ধকে আন্তর্জাতিকীকরণের এই প্রক্রিয়া সরাসরি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে অস্তিত্বের সংকট তৈরি করছে। কারণ মিয়ানমারের যে আরাকান বা রাখাইন রাজ্যে চীন এবং যুক্তরাষ্ট্রের এই ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার চলছে, তা বাংলাদেশের সীমানার ঘেঁষা এবং অনেক দিন ধরে এই অঞ্চলে অনেক কিছু ঘটছে যা আমাদের নজর এড়িয়ে যাচ্ছে বা আমাদের নজরকে সেখান থেকে সরিয়ে রাখা হচ্ছে। রোহিঙ্গা সংকটকে জিয়ে রাখা, সীমান্তের ওপর থেকে গোলাগুলি এবং এখন বিদেশি ভাড়াটে সেনাদের উপস্থিতি সবই একই সূত্রে গাঁথা। বাংলাদেশ এখন দুটি বৃহৎ পরাশক্তির সংঘাতের মাঝখানে স্যান্ডউইচ হতে পারে বলে আমি মনে করছি এবং অনেকেই মনে করছেন। ভৌগোলিক এবং কৌশলগত কারণে বাংলাদেশ, মিয়ানমার এবং ভারতের 7 সিস্টার্স নিয়ে যে অস্থির বলয় তৈরি করা হচ্ছে তার চূড়ান্ত লক্ষ্য চীনকে ঘেরাও করা। আপনাদের মনে থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার আগেই ভারতকে হুমকি দিয়েছিলেন 7 সিস্টার আলাদা করে দেওয়ার জন্য, এবং ইউনূসের যে রাজনৈতিক পুত্রকন্যারা আছে তারা তো কথায় কথায় 7 সিস্টার খেয়ে দেবে বলে কথা বলে, তাই না? আর এই ঘেরাও পরিকল্পনায় থিয়েটার হচ্ছে বাংলাদেশ একটি অনিবার্য বাস্তবতা হয়ে দাঁড়াচ্ছে। এটা পশ্চিমা শক্তিগুলোকে তাদের অর্থনৈতিক মন্দা কাটাতে এবং একটি এক অক্ষের বিশ্ব ব্যবস্থা ধরে রাখতে এশিয়া একটি বড় যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। ইউক্রেন রাশিয়াকে ব্যস্ত রাখা হয়েছে, মধ্যপ্রাচ্যে ইরানকে কোণঠাসা করার প্রায় সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, আর এখন দক্ষিণ এশিয়ায় চীনকে মোকাবেলার জন্য মিয়ানমার এবং বাংলাদেশকে কেন্দ্র করে নতুন রণক্ষেত্র সাজানো হচ্ছে। ভারতের মাটিতে ইউক্রেনীয় এবং মার্কিন নাগরিকদের এই তৎপরতা এবং মার্কিন আইনের মাধ্যমে মিয়ানমারের বিদ্রোহীদের উস্কানি দেওয়া, এসবই আসলে এই ঝড়ের পূর্ব লক্ষণ বা যুদ্ধের পূর্ব প্রস্তুতি। সুতরাং ইরানের যুদ্ধের আগুনের আঁচ যে কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বঙ্গোপসাগরের তীর পর্যন্ত গড়াবে, সেই আশঙ্কা এখন আর কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, নিষ্ঠুর বাস্তবতা। ভারত মহাসাগরে ইরানের সাবমেরিনকে বিধ্বস্ত করা, আপনার কি মনে হয় না যুদ্ধকে যত দ্রুত সম্ভব টেনে আনার চেষ্টা হচ্ছে এই এলাকায়? বিশ্ব রাজনীতির এই নতুন সমীকরণে বাংলাদেশ যদি সতর্ক অবস্থান না নেয়, তবে আমাদের এই প্রিয় বদ্বীপ বৃহৎ শক্তির কুরুক্ষেত্রে পরিণত হবেই, ঠেকানো সম্ভব নয়। গতকাল আমি একটা ভিডিও করেছিলাম যে
বাংলাদেশের রাষ্ট্রদূত প্রণয় বর্মা তিনি তার এখতিয়ারের বাইরে গিয়ে কিছু মন্তব্য করেছেন, যে মন্তব্যটা সরকারের নীতির বাইরে, তাই তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। গতবারের ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওতে আমি বলেছিলাম তিনি মানে ভারতবর্ষের যা নীতি এই মুহূর্তে ঘোষিত নীতি, এখনই কোনো মানে ট্রাভেল ভিসা দেওয়া হবে না। তিনি আগ বাড়িয়ে বলেছেন ট্রাভেল ভিসা খুব তাড়াতাড়ি দেওয়া হবে, এবং তিনি বিভিন্ন ভিসা সেন্টারগুলোতে তিনি ঘোরাফেরা করেন, এবং তিনি এখতিয়ার বহির্ভূতভাবে কখনো জামাত, কখনো এনসিপি, কখনো বিএনপি, তাদের সঙ্গে খুব ঢলাঢলি গলাগলি এই সমস্ত করে বেড়ান, যেটা রাষ্ট্রদূতের কাজ নয়। ভারতের রাষ্ট্রদূত তার একটা মর্যাদা আছে, সেই মর্যাদাকে উনি উল্লঙ্ঘন করেছেন, এটাও তার বিরুদ্ধে অভিযোগের একটা। এখন কালকে রাত্রিবেলা উনি ফিরেছেন, আজকে সকালে হয়তো বিদেশ দপ্তরে উনি যাবেন, গিয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে তিনি কথা বলবেন এবং অন্যান্যদের সঙ্গে কথা বলবেন, দরকার হলে ডক্টর জয়শঙ্করের সঙ্গেও তার কথা হতে পারে। এখন তিনি হয়তো সাময়িকভাবে বাংলাদেশে ফিরবেন, কয়েকদিনের মধ্যে বাংলাদেশে ফিরবেন, কারণ তাকে তো চার্জ হ্যান্ডওভার করতে হবে। আমাদের কাছে যতদূর খবর আছে সেটা হচ্ছে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যিনি নিয়োগপ্রাপ্ত হতে যাচ্ছেন বাংলাদেশে, তার নাম হচ্ছে প্রদীপ কুমার রাওয়াত। ইনি এখন বেজিং এ আছেন, মানে চাইনিজ রাষ্ট্রদূত হিসেবে ইনি এখন বেজিং এ অবস্থান করছেন। তাকে ওখান থেকে ফিরিয়ে আনা হচ্ছে, ফিরিয়ে এনে তাকেই বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত করা হবে, এটা একটা মোটামুটি শোনা যাচ্ছে। তার মধ্যে হয়তো 2 তারিখ বা 4 তারিখ এরকম একটা কোনো একটা সময় হয়তো এটা হবে। এখন প্রণয় বর্মা কি কি করেছেন? প্রণয় বর্মা অনেক এর আগেও বেশ কয়েকটা অবান্তর মন্তব্য করেছেন, যেটা ভারতের স্বার্থ বিঘ্নিত হয়। তিনি বলেছেন যে ভারতবর্ষ বাংলাদেশকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের, বাংলাদেশের অর্থনৈতিক এতে কি বলে সঠিক লাইনে চালানোর জন্য, রেলগাড়ি চালানোর জন্য ভারতের যা দরকার ভারত তাই করবে, এবং ভারত থেকে নতুন ইঞ্জিন বাংলাদেশকে দেওয়া হবে। এই সমস্ত অনেক মন্তব্য উনি সরকারি অনুমতি ছাড়া উনি বলেছেন, সব কিন্তু নোট করা ছিল, কিন্তু ওগুলো কোনো ধর্তব্যের মধ্যে ধরেননি। তাকে ভারতবর্ষের যে হাই কমিশনার, তার একটা লেভেল আছে, সেই লেভেলের নিচে ভারতবর্ষের হাই কমিশনার নামেন না। কারণ ভারতবর্ষ যে লেভেলে খেলাধুলো করে, সেই লেভেলে ভারতবর্ষের যে রাষ্ট্রদূতেরা আছে, সেই রাষ্ট্রদূতেরা কখনো ওই লেভেলের নিচে নামে না। তিনি প্রণয় বর্মাকে এখানে ডাকছে, উনি চলে যাচ্ছেন, ওখানে ইফতার পার্টি ওখানে চলে যাচ্ছেন, যে পারছে তার ঘরে ঢুকে যাচ্ছে, যখন তখন তার সঙ্গে মিটিং করছে, যে আসছে তার সঙ্গে কথা বলছেন। এটা তো হতে পারে না। উনি আগ বাড়িয়ে যেগুলো করছেন ভারতের নীতির বিরুদ্ধে করছেন। এখন উনি সৎ জবাব যদি দিতে পারেন, মানে অনেস্ট জবাব যদি দিতে পারেন, তাহলে তিনি বাঁচলেন। আদারওয়াইজ ওই হ্যান্ড ওভার করে দিল্লি আসার পর তার স্থান হবে কোথায় জানেন? শান্তি পোস্টিং। শান্তি পোস্টিং কাকে বলে জানেন? সেটা হচ্ছে কোনো একটা ডিপার্টমেন্টের ডিরেক্টর বা অন্য কিছু একটা বানিয়ে তাকে 5-7 বছরের জন্য ঢুকিয়ে দাও, রাষ্ট্রদূত আর হওয়া হলো না, ওই নামে ঢেঁড়া পড়ে গেল আর কি। প্রণয় বর্মার নামে ঢেঁড়া পড়ে গেল। আর যদি উনি সদুত্তর দিতে পারেন, তাহলে হয়তো কোনো একটা ছোটখাটো রাষ্ট্রে একটা রাষ্ট্রদূত করে হয়তো ছেড়ে দেওয়া হতে পারে। এখন কোনটা হবে আমি বলতে পারবো না। তবে আজকে তারেক রহমানের সঙ্গে আমাদের এনএসএ অজিত দোভাল তার একটা কথাবার্তা হয়েছে, এই খবরটা আপনাদের দিই। কথাবার্তা কি হয়েছে সেটা হচ্ছে যে পরস্পর বিরোধী বক্তব্য কেন হচ্ছে,
কারণ যে 10টি পয়েন্টের ওপরে কথাবার্তা হয়েছে তার প্রথম 2টি পয়েন্ট ছিল শেখ হাসিনার ওপর থেকে সমস্ত মামলা প্রত্যাহার করা, এবং 2 নম্বর পয়েন্ট ছিল তাকে রাজনৈতিক পরিসর দিতে হবে এবং সুষ্ঠু পরিবেশ দিতে হবে যেখানে তিনি রাজনীতি করতে পারেন। এবং গতকালকে মির্জা ফখরুল একটা কথা বলেছেন যে, মানে বিএনপির যিনি নেতা মির্জা ফখরুল, তিনি একটা কথা বলেছেন যে আওয়ামী লীগকে কোনোভাবেই আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তোলা হবে না। অথচ আপনার গতকালকে 124 জন মানে আওয়ামী লীগ কর্মী নেতা তারা মামলা থেকে মুক্ত হয়েছেন। এই 124 জনের মধ্যে কিন্তু শেখ হাসিনার নামও ছিল। এই 4-5 আগস্টে জেহাদ বলে একটি 11 বছরের বাচ্চা ছেলে, সে অন্য যেখানে গন্ডগোল হচ্ছিল সেখানে নয়, অন্য কোনো একটা জায়গায় তার পায়ে গুলি লাগে, তারপরে তার চিকিৎসা করা হয়, তারপরে সে কোথায় চলে যায়, বাড়ির লোক বলে আমার ছেলেকে হত্যা করা হয়েছে, সে নিরুদ্দেশ, তার বডি পাওয়া যাচ্ছে না। এখন সেই ছেলেটা তো নেই, পুলিশ দেখেছে, ব্যাস শেখ হাসিনা সহ 124 জনের বিরুদ্ধে মামলা করে দেওয়া হয়েছে। এখন সেই ছেলেটি বাড়ি ফিরে এসছে, যখন বাড়ি ফিরে এসছে তখন কথা মানে রড রটে গেছে যে এই ছেলেটি তো বাড়ি ফিরে এসছে, পুলিশ এসছে, পুলিশ এসে পুলিশ তদন্ত করে দেখেছে হ্যাঁ এই তো 11 বছরের জেহাদ এতদিন লুকিয়ে ছিল, কোথায় ছিল না অন্য জায়গায় কোথায় ছিল, এখন বাচ্চা ছেলে সে ভুলভাল বলছে অনেক কিছু। তো যাই হোক, তার যেটা বোঝা যাচ্ছে তার বাবা মা ছেলেকে লুকিয়ে ছেলে মারা গেছে বলে কিছু টাকা পয়সা আদায় করার সরকারের কাছ থেকে ধান্দা করছিলেন, তার জন্যই ছেলেটিকে মৃত বলে নিজের ছেলেকে মৃত দেখিয়ে দিচ্ছে, পয়সার জন্য মৃত নিজের বাচ্চাকে 11 বছরের বাচ্চাকে মৃত দেখিয়ে দিচ্ছে। এই হচ্ছে সংস্কার, বাবা সংস্কার ভাই, বাবা। তো যাই হোক, এর সংস্কার আমাদের হিন্দুদের মধ্যে নেই ভাই। তো যাই হোক, সেই ছেলেটি ফিরে আসার পর তারপর গত দিন সাতেক আগে 164 তাতে 164 ধারায় তাতে একটা জবানবন্দি দেয় সে যে না আমি অন্য জায়গায় গেছিলাম, সেখানে গোড়াগুড়ি চলছিল, আমার পায়ে গুলি লেগেছিল, তার বাড়ি ফিরে এসেছিল, চিকিৎসা হয়েছে, তারপর বাবা মা দূরে পাঠিয়ে দিয়েছে, বলেছে বাড়ি আসবি না, টাকা পয়সা পাই তারপর বাড়ি আসবে। তো আমি আর থাকতে পারছিলাম না, খেয়ে থাকতে পারছিলাম না, তাই আমি বাড়ি চলে এসেছি। এবার এটা যখন আদালতে পেশ হয় তখন আদালত বেশ ক্ষুব্ধ হয়। আদালত ক্ষুব্ধ হয়ে তখন আদালত বলেন, জাজ বলেন যে এই ধরনের মামলা যত আছে এই মামলাগুলো সরকারকে মুখ পোড়াচ্ছে, এই সমস্ত মামলা কোনোটাই টেকে না এবং সব মামলা ভিত্তিহীন। এই সমস্ত যত মামলা আছে ভিত্তিহীন মামলা, যার সাক্ষ্য প্রমাণ নেই, যার আসামি নেই, যার যে মারা গেছে সে নেই, যে হত্যা মামলা করা হয়েছে তার দেহ পাওয়া যাচ্ছে না, দেহ যতক্ষণ না পাওয়া যাচ্ছে সে মারা গেছে না সে হারিয়ে গেছে না কি হয়েছে কি করে বোঝা যাবে? সেটাই তো হয়, যতক্ষণ না মৃতদেহ উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না কিন্তু আইনের চোখে যে সে মারা গিয়েছে, তার মৃতদেহ পেতে হবে, সেটাই হচ্ছে আইন। এটা আমাদের দেশে, আপনার দেশে কি আমি জানি না। মামলা জুড়ে দিল তো মামলা জুড়ে দিল, আমাদের এখানে হয় না, মামলা জুড়ে দিলেই হবে না, মৃতদেহ আগে বার করতে হবে। হ্যাঁ, তখন হয়তো কাস্টডি নিল, কিন্তু মৃতদেহ যদি খুঁজে না পায় এবং হত্যার অস্ত্র যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু সে মামলা দাঁড় করানো খুব মুশকিল আমাদের দেশে। তো আপনার দেশে কি মামলা হয় কি হয় না আমি তো বলতে পারবো না। তো এখন এইটা নিয়ে যে এখন মানে দু রকমের বক্তব্য হচ্ছে। এক হচ্ছে তারেক রহমান সরকারের সঙ্গে, ভারত সরকারের সঙ্গে কথাবার্তা বলছেন, উনি বলছেন আমাকে 1-2 মাস টাইম দিন, 2-3 মাস টাইম দিন। আবার অন্য পক্ষে তারই দলের একজন বর্ষিয়ার নেতা তিনি বলছেন যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার
বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে না, নিষিদ্ধ দল থাকবে, নিষিদ্ধ দলের বাইরে কোনো কাজকর্ম করতে দেওয়া হবে না, নিষিদ্ধ দলকে কোনো কাজকর্ম করতে দেওয়া হবে না। এই যে একই দলের দুরকম নীতি, প্রধানমন্ত্রী একরকম বলছেন, তার দলের একজন শীর্ষ নেতা তিনি একরকম বলছেন, কোনটা ঠিক ভারত ঠিক করে নেবে? কোনটা ঠিক বলুন, ভারত ঠিক করে নেবে, আপনারাই বলে দিন। এটা অজিত দোভালের সঙ্গে একটা ফোন আলাপ হয়েছে এবং অজিত দোভাল আচ্ছা করে ডোজ দিয়েছেন। তাতে এবার দেখা যাক যে এবার কি হয়। মির্জা ফখরুল ঢোক গেলেন কি ওগ্রান, মানে বমি করেন না গিলে ফেলবেন, কোনটা? আর মির্জা ফখরুল তিনি কিন্তু নির্বাচনের আগে তিনি শেখ হাসিনা সম্পর্কে গুণগান গিয়ে বেরিয়েছিলেন, যে শেখ হাসিনা দেশের উন্নতি করে গেছিলেন, অমুক করে গেছিলেন, আমরা এলে পরে শেখ হাসিনাকে আমরা আবার দেশে ফিরিয়ে আনবো, আমরা আওয়ামী লীগকে আবার নির্বাচনে অংশগ্রহণ করতে দেবো, আওয়ামী লীগ আপনারা ভোট দিন আমাকে। তাহলে আওয়ামী লীগ তো ভোট তো দিল, আওয়ামী লীগের পশ্চাৎ দেশে আচ্ছা করে বাঁশটি ঠেলে দিলেন। তো এই হচ্ছে গিয়ে বাংলাদেশের নেতা। এদিকে যত আপনার মামলা যারা নেই, যাদের বিরুদ্ধে মামলা নেই, শেখ হাসিনা বলে দিয়েছেন তাদের দ্রুত দেশে ফিরতে, এবং ভারত সরকারকে বলে দেওয়া হয়েছে সীমান্তে সেইভাবে ব্যবস্থা করে রাখতে। সীমান্ত পেরিয়ে তারা নিশ্চিন্তে যারা আসতে চান তারা ঢুকে আসবেন। এরকম 48 জন মানে নেতাকর্মী রয়েছেন যাদেরকে ফিরতে তিনি অনুরোধ করেছেন ব্যক্তিগতভাবে। তারা এখন ফিরে রাজনীতিতে অংশগ্রহণ করবেন, কারণ তারেক রহমান বলেছেন রাজনীতিতে সবাই অংশগ্রহণ করতে পারে, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই, তারা রাজনীতি করুক। কিন্তু তার এই যে এক নেতা উল্টো বলে তারেক রহমানকে বকলবৎ বিপদে ফেলে দিল। প্রধানমন্ত্রীর বিপক্ষে গিয়ে এক ধরনের মতামত প্রকাশ করা, এটা কিন্তু মানে সমন্বয়ের অভাব, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সমন্বয় নেই। বিএনপিতে সমন্বয়টা নেই, সমন্বয় নামটা উঠে গেছে, যে যার মতো খেলছে। তারেক রহমানকে অতটা পাত্তাও দিচ্ছে না বিএনপির সাধারণ নেতা কর্মীরা। তো যাই হোক, প্রণয় বার্মা যে ফিরে এসছে দিল্লিতে, সেটা আবার কনফার্ম করলাম আপনাদের। পরবর্তী রাষ্ট্রদূত কে হচ্ছেন সেটাও আপনাদের একটা আন্দাজ দিলাম। এখন দেখা যাক, ভবিষ্যৎ বলে দেবে কি হবে না হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।